চুড়িহাট্টার আগুনের কারণ নিয়ে নানা জল্পনা, সূত্রপাত নিয়ে প্রশ্ন থাকলেও রাসায়নিক গুদামেই বেড়েছে ভয়াবহতা বলছেন প্রত্যক্ষদর্শীরা। একটা বিকট শব্দ শোনার সাথে সাথে দেখলাম উপর থেকে বিশাল আগুনের একটা গোলা, ভারী কোনো একটা বস্তু আগুন সহ একদম আমার গাড়ির উপর এসে পড়লো। আমি চুড়িহাট্টা মসজিদে ঠিক উল্টাতে গেছিলাম, ওয়াহিদ ম্যানশনের নিচে দোতলার ওয়ালটা ভেঙে পড়লো। কেমিক্যাল আলারা 6 লক্ষ 7 লক্ষ 8 লক্ষ টাকা নিয়ে নেয়, কোনো রকম একতলা করে ওকে দোকান দেয়, আর দোতলা টিন দিয়ে তারা থাকে। খালি করা হচ্ছে ওয়াহিদ ম্যানশনের বেসমেন্ট। পুরান ঢাকা থেকে সব রাসায়নিকের গুদাম সরানোর ঘোষণা। অবৈধ রাসায়নিক গোডাউন গড়ে উঠেছে হাজার হাজার, এগুলো অপসারণ করতেই হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক এবং আমি সাজিদ রাজু। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। মালিকরা চায়নি বলেই সরেনি রাসায়নিকের গুদাম, বললেন প্রধানমন্ত্রী। ঢাকা মেডিকেলে দেখতে গেলেন আহতদের। পুরান ঢাকাকে ঢেলে সাজানোর পরিকল্পনা। হঠাৎ বিস্ফোরণে দিকবিদিক ছুটোছুটি শুরু হয় চুড়িহাট্টায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় অনেকেই সময় পাননি সরে যাওয়ার। চুড়িহাট্টায় কেঁদে ফিরছেন স্বজনহারারা। ধ্বংসস্তূপে খুঁজছেন প্রিয়জনের শেষ চিহ্ন। এখন পর্যন্ত 48 মরদেহ শনাক্ত। চকবাজারের আনাচে কানাচে নকল প্রসাধনী তৈরির কারখানা, পুরো এলাকার জন্য হুমকি বলছেন সংশ্লিষ্টরা। এবং ডাকসু নির্বাচনে ছাত্রলীগের প্যানেল কাল। বর্তমান কমিটির শীর্ষ নেতারাই প্রার্থী, মিলেছে ইঙ্গিত। আলাদা প্যানেলের হুমকি একাংশের, অংশ নিচ্ছে ছাত্রদল। চকবাজারের চুড়িহাট্টার ভয়াবহ আগুনের সূত্রপাত নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। প্রত্যক্ষদর্শীরা আগুন লাগার জন্য 3টি কারণকে দায়ী করছেন। কেউ বলছেন ওয়াহিদ ম্যানশনের গুদাম থেকে আগুনের সূত্রপাত, কেউ বলছেন গাড়ির সিলিন্ডার থেকে, আবার কারো দাবি আগুন লেগেছে বিদ্যুতের ট্রান্সফরমার থেকে। তবে সবাই স্বীকার করছেন রাসায়নিকের গুদাম ও যানজটের কারণেই আগুনের ভয়াবহতা এতটা ছিল। এই গাড়িতে করেই বাড়ি ফিরছিলেন পুরান ঢাকার বাসিন্দা মোবারক ও তার চালক। চকবাজারের চুড়িহাট্টা মোড়ে আটকে যান যানজটে। হঠাৎ গাড়ির সামনে আগুনের কুণ্ডলি দেখে কোনো কিছু না ভেবেই ছুটতে শুরু করেন। মসজিদের পাশে আমি দাঁড়াচ্ছিলাম, গাড়িটা কারণ প্রচন্ড জ্যাম ছিল এই জায়গাটায়। একটা বিকট শব্দ শোনার সাথে সাথে দেখলাম উপর থেকে বিশাল আগুনের একটা গোলা, ভারী কোনো একটা বস্তু আগুন সহ একদম আমার গাড়ির উপর এসে পড়লো। সাথে সাথে আমার গাড়িটাতে আগুন ধরে গেল। এরপর থেকে যে বিস্ফোরণ শুরু হয়েছে, চতুর্দিকে শুধু আগুন আর আগুন। কিভাবে যে আমি বেরোছি আমি নিজেও বলতে পারি না। হঠাৎ আমাদের গাড়ির ভিতরে এরকম শব্দ আসলো, লাগে যে গাড়ি থেকে কি পড়ছে, আর আমার গাড়িতে দিয়ে আগুন উপরের থেকে হয়তো পড়ছে। একই সময় বন্ধুকে নিয়ে মোটরবাইকে বাসায় ফিরছিলেন এলেভেল পড়ুয়া আলিফ। ওয়াহিদ ম্যানশনের একটি দেয়াল ভেঙে তাদের উপর এসে পড়ে। আমি চুড়িহাট্টা মসজিদে ঠিক উল্টাতে গেছিলাম, ওয়াহিদ ম্যানশনের নিচে দোতলার ওয়ালটা ভেঙে পড়লো, সাথে সাথে আগুন ধরে গেল। আগুনের কারণে টেলিফোন পোলটা পড়ে গেল আমার ঠিক বাইকের উপরেই। আমার সামনে 3টা লাশ পড়া ছিল। আমি চেপে যাওয়ার পরে দেখলাম একটার পর একটা ওই যে টেলিফোন পোলের উপর আগুন ধরতেছে। একদম শিওর যে এখান থেকে গ্যাসের সিলিন্ডার ফাটার কারণে যে এই আগুনটা ধরছে। আগুনের উৎপত্তিটা আসলে সিলিন্ডার চালিত যে গাড়ি ছিল সেই গাড়ি থেকেই ব্লাস্ট হয়েছে আর কি। আগুন একটা ব্লাস্ট হওয়ার পরে সাথে সাথে আগুনগুলো অন্যটায় ছড়ায় পড়ার পরে সেগুলোও ব্লাস্ট হয়েছে। আপনার সাথে সাথে 4টা থেকে 5টা সিলিন্ডার ব্লাস্ট হয়েছে। ব্লাস্ট হওয়ার কারণে আগুনগুলো বিকট আকার ধারণ করছে। ছেলে হারানো এক পিতা বলছেন, মানুষের লোভের খিসারত দিতেই নিভেছে এতগুলো প্রাণের প্রদীপ। যখন সিলিন্ডার বাস্ট হয়েছে মনে হয় সেইখানেই আমার ছেলে হয়তো স্পটেই ডেড হয়ে গেছে। পুরনো ঢাকার লোন স্যাংশন হয় না, লোনটা না পাওয়াতেই কেমিক্যাল আলারা 6 লক্ষ 7 লক্ষ 8 লক্ষ টাকা নিয়ে নেয়, কোনো রকম একতলা করে ওকে দোকান দেয়, আর দোতলা টিন দিয়ে তারা থাকে। আই ওয়ান্ট টু প্রপার সলিউশন। চকবাজারের চুড়িহাট্টায় আগুনের সুনির্দিষ্ট সূত্রপাত নিয়ে স্থানীয়দের নানা মত রয়েছে। তবে কেমিক্যাল গোডাউনের কারণে যে আগুনের ভয়াবহতা অনেক বেড়েছিল সে বিষয়ে সকলেই একমত। তাই স্থানীয়রা বলছেন শুধু আশ্বাস নয়,
তারা যে কোনো মূল্যে সমন্বিত উদ্যোগের মাধ্যমেই পুরান ঢাকাকে কেমিক্যাল ব্যবসা মুক্ত হিসেবে দেখতে চান। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। বারবার অভিযান চালিয়েও পুরান ঢাকা থেকে রাসায়নিক গুদাম অপসারণ করতে না পারাকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে চকবাজারের চুড়িহাট্টায় আগুনে আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে যান তিনি। এই ধরনের দুর্ঘটনা রোধে পুরান ঢাকাকে নতুন পরিকল্পনায় সাজানোর কথা বলেন তিনি। চকবাজারের চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডে আহতদের দেখতে শনিবার সকাল 10:30টায় বার্ন ইউনিটে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তাদের চিকিৎসার বিষয়ে খোঁজ খবর নেন তিনি। রোগীদের সঙ্গে কিছুটা সময় কাটান প্রধানমন্ত্রী। পরে কথা বলেন সাংবাদিকদের সাথে। প্রধানমন্ত্রী বলেন, বারবার পুরান ঢাকার আবাসিক এলাকা থেকে রাসায়নিকের গুদাম সরাতে অভিযান চালানো হয়েছে, কিন্তু এখনো তা রয়ে যাওয়ায় বিষয়টি দুঃখজনক। এ সময় পুরান ঢাকাকে নতুন করে ঢেলে সাজানোর প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি। এর আগে নিমতলিতে যখন আগুন লাগলো সেই সময় আমরা কিন্তু সিদ্ধান্ত নিয়েছিলাম যেখান থেকে সমস্ত কেমিক্যাল জাতীয় জিনিস সব সরানো হবে। আমরা ক্যানিগঞ্জে একটা জায়গাও ঠিক করলাম, একটা প্রজেক্টও নিলাম। সেখানে আমরা খুব আধুনিক গোডাউন তৈরি করে দিতে চাচ্ছিলাম, বহুতল ভবন করে, যেখানে এই সমস্ত কেমিক্যালগুলি সুরক্ষিত থাকবে। কিন্তু যেহেতু মালিকরা রাজি হন নাই, যার জন্য ওটা আর কার্যকর করা যায় নাই। এর আগে প্রধানমন্ত্রী বলেন, আহতদের চিকিৎসায় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। চিকিৎসার সব ব্যবস্থা আছে। যে সমস্ত আগুনে পড়ার পর চিকিৎসার জন্য যে সমস্ত যন্ত্রপাতি যা যা দরকার হয় আমি কিন্তু এর পূর্বে সবই কিনে দিয়েছি। সব রকম একেবারে আধুনিক চিকিৎসার ব্যবস্থাই আমাদের এখন আছে। আর তাছাড়া যা যা প্রয়োজন সেটা আমরা করে যাচ্ছি এবং করে যাব। অগ্নিকাণ্ডের মতো পরিস্থিতিতে গণমাধ্যম কর্মীদের আরও দায়িত্বশীল হওয়ার পরামর্শ দিয়ে সবাইকে উদ্ধার কাজে এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। যখন একটা দুর্ঘটনা ঘটছে, আগুন লাগছে, সেই সময় নানা ধরনের প্রশ্ন, কতজন মারা গেছে, কি আছে, কি হলো না হলো, এটাকে প্রশ্ন করার সময় এটা কী ধরনের কথা? যে ওই সময় সব প্রশ্নের উত্তর দিতে হবে। ভদ্র কাজে যাবেন তাকে আটকে ধরে রেখে একের পর এক প্রশ্ন। কোনো চ্যানেল এই কাজটা করেছেন। ভবিষ্যৎ দয়া করে সেটা না করে সুস্থভাবে যেন তারা তাদের দায়িত্ব পালন করে সেই ব্যবস্থাটা সবাই নেবেন। এ ঘটনায় রাষ্ট্রীয় শোক দিবস ঘোষণা করা হবে বলেও জানান সরকার প্রধান। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। চকবাজার সহ আশপাশের এলাকা থেকে সব ধরনের রাসায়নিক দ্রব্যের গুদাম সরিয়ে ফেলা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজধানীর চকবাজারে অগ্নিকাণ্ড স্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। তিনি স্বজনহারা মানুষকে সান্ত্বনা দেন। ওবায়দুল কাদের বলেন, আগুনে পুড়ে যাওয়া সবকিছু অপসারণের কাজ শুরু করেছে সিটি কর্পোরেশন। চকবাজারকে একটি নিরাপদ ও ঝুঁকিমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে সরকার দ্রুত পদক্ষেপ নিচ্ছে বলেও জানান তিনি। সাময়িক একটা ব্যবস্থা নিলেই এখানে এর কোনো সমাধান খুঁজে পাওয়া যাবে না। একটা সমন্বিত পদক্ষেপ নিতে হবে এবং অবৈধ এবং অনিরাপদ রাসায়নিক যে কাঠামো আছে, ঝুঁকিপূর্ণ এই কাঠামো এখান থেকে সরিয়ে ফেলতে হবে। চকবাজার এলাকা এবং আশেপাশে যে এলাকাগুলো আজকে অবৈধ রাসায়নিক গোডাউন গড়ে উঠেছে হাজার হাজার, এগুলো অপসারণ করতেই হবে। চকবাজারের চুড়িহাট্টার ওয়াহিদ ম্যানশনের বেসমেন্টে থাকা রাসায়নিকের মজুদ সরিয়ে নিচ্ছে দক্ষিণ সিটি কর্পোরেশন। দুপুরে সিটি কর্পোরেশনের গাড়িতে করে গুদাম থেকে রাসায়নিকের বস্তা ও ড্রামগুলো বের করে নিয়ে যাওয়া হয়। এর আগে বিস্ফোরক পরিদপ্তরের একটি দল বেসমেন্টে থাকা রাসায়নিকগুলো পরিদর্শন করে। পরে প্রধান বিস্ফোরক পরিদর্শক শামসুল আলম জানান, বেসমেন্টের গুদামে থাকা রাসায়নিক দ্রব্য উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক নয়। না, এটা সহজে আগুন ধরবে না। কয়লা সাধারণত আগুন ধরে না, কিন্তু আপনি আগুনে ফেলে দিলে এটা জ্বলতে থাকে অনেকক্ষণ। আপনি তো বললেন যে এগুলো বিপজ্জনক না, অথচ আগুনের সংস্পর্শে আসলে আপনি আপনার কাপড়টা কি বিপজ্জনক? না।
এখানে আগুন দিলে আগুন জ্বলবে না কাপড়ে, ওইরকম, এটা সাধারণ। চকবাজারে সেদিনের আগুনের ঘটনা এতটাই আকস্মিক ছিল যে কয়েক মুহূর্তের মধ্যেই ছারখার হয়ে যায় সবকিছু। কিছু বুঝে ওঠার আগেই পুড়ে অঙ্গার হয়ে যান অনেকে। আগুন লাগার সঙ্গে সঙ্গেই যারা পালাতে পেরেছেন তারাই শুধু বেঁচেছেন প্রাণে। চকবাজারের চুরিহাট্টার রাজমহল রেস্তোরাঁয় সে রাতে রোজকার মতোই ভিড় করেছিলেন গ্রাহকরা। খাবার তৈরি ও পরিবেশনে ব্যস্ত ছিলেন রেস্তোরাঁর কর্মীরা। হঠাৎ বিস্ফোরণের পর এভাবেই ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা। প্রাণ বাঁচাতে যে যেভাবে পারেন ছুটতে শুরু করেন। সেদিন ওই রেস্তোরাঁ থেকে ভাগ্যক্রমে বেঁচে ফিরেছেন যারা, তাদের হৃদয়ে দগদগে সেই স্মৃতি। এখানে 2টা প্রাইভেট কার ছিল, এখান দিয়ে আসলে আপনার একটা ওই কর্নার একটা আসলে ছোট একটা ফিগার। এখানে মনে হয় যে উপর থেকে নাকি ওই দিক থেকে আইসা ঠিক গাড়িটার উপরে পড়ার সাথে সাথে প্রাইভেটটা ঠিক এইভাবে মনে হয় যে আপনার চলচ্চিত্র শুটিং চলতে আছে, চলচ্চিত্র শুটিং চলতে যে এরকম কন্ট্রোল টিভির মতো ওই রকম 60 থেকে 70 ফুট উপরে উঠে গেছে। এটার আগুনই ওটা থেকে মানে ওটাতে যায়, তারপরে ওখানে দোকানে যতজন ছিল হোটেলে সবাই মোটামুটি আপনার স্পট ডেথ। আমি এখানে দাঁড়িয়ে যখনই জুতার লেস লাগাইতেছি হঠাৎ দেখি আওয়াজ তাপ করে ফুটতে না ফুটতে আমি এমনি তাকাই যেদিক যে আমার দোকানের দিকে শুধু আগুনের যে মোচড় আসতেছে তাপ করে, আমি আগুন দিয়ে ঠিক করে দিয়ে মিন্টু ভাইকে নিয়ে পড়ছি এখানে। আগুন কিভাবে লাগলো তার সঠিক বিবরণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এই ঘটনায় গঠিত বেশ কয়েকটি তদন্ত কমিটির প্রতিবেদনে হয়তো বেরিয়ে আসবে সেই প্রশ্নের উত্তর। ওই গাড়ির গরম হয়ে গেছে গ্যাস মিটার, ওইটাই বাস্টই আগুন ছাড়াইছে। গ্যাস সিলিন্ডার পিকআপে দিয়ে যে আসে যে হোটেলে দেয় সব জায়গায়, হ্যাঁ ওইটা বলে কোনো লিক ছিল, ওটা লিক নেওয়ার পর তারপরে সাপ্লাই দিয়েছে, ওটা বলে ভাস্টিক হওয়ার পরেই এরকম হয়েছে। সর্বনাশা আগুন যেন আর কোনো প্রাণ কেড়ে নিতে না পারে সে নিশ্চয়তা চান পুরান ঢাকাবাসী। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরো থাকছে। 21শে গ্রন্থমেলার শেষ শিশু প্রহরে খুদে পাঠকের উপচে পড়া ভিড়, পছন্দের বই কেনা আর হালুম টুকটুকির সঙ্গে উচ্ছ্বাস। এখনো কান্নায় ভারী চকবাজারের চুরিহাট্টা। পোড়া ধ্বংসস্তূপের গন্ধেই স্বজনরা হাতড়ে বেড়াচ্ছেন হারিয়ে যাওয়া প্রিয় মানুষটিকে। কিন্তু স্বজনের লাশটি এখনো খুঁজে পাননি যারা, সেই সব হতভাগ্যের হাহাকারে নির্বাক ওই জনপদ। মিজানুর রহমান মিন্টুর ছবিতে আতিকুর রহমান তমালের রিপোর্ট। এমন প্রশ্নের উত্তর দেবে সেই সাধ্যকার। সম্পর্কে তারা দু বোনই শুধু নন, তারা দুজন বেয়ানো। দু বোন নিজেদের ছেলে মেয়েকে বিয়ে দিয়েছেন, তাও 10 বছর আগে। চুরিহাট্টার আগুন শুধু ছেলে মেয়েকেই পোড়ায়নি, পুড়িয়েছে 7 বছরের নাতনিকেও। ঘটনার দিন ওই পথটুকু শুধু ব্যবহার করছিলেন তারা, আর তাতেই এমন সর্বনাশ। বেঁচে আছেন একটু দেহাবশেষ পাওয়ার আশায়। সরকারের কাছে কোনো আবদার নাই, না আমি টাকাও চাই না, পয়সাও চাই না, কিচ্ছু চাই না, খালি একটু বডিটা আমি। মাথার ওপর ছায়া হয়েছিল যে হাত, এক নিমিষেই সরে গেছে তা। পুড়ে অঙ্গার হয়েছে 2 ভাই ও ভাইয়ের ছেলে। এই চুরিহাট্টার বাতাসে এখনো যেন মিশে আছেন তারা, তাই বারবার এখানেই ফিরে ফিরে আসা। আমার কালা চান আসল অপু, এই কালা চান আমাকে সব দেখতো, আমাকে 2টা ভাই বোনেরাও দেখতো, 2 বোনের ভালো মন্দ ওরাই করতো। এখন এটি আমাকে কে করবো? বাবার নাম আমজাদ হোসেন, মায়ের নাম মাহমুদা বেগম। এখনো আমরা পাইতেছি না আমার ভাইকে। একমাত্র ছেলের শোক ব্যানারের দিকে তাকিয়ে আছেন বৃদ্ধ পিতা। বাবার কাঁধেই যে নিতে হয়েছে পৃথিবীর সমান ভারী ছেলের কফিন। সেদিনের দগ্ধ স্মৃতি এখনো ঘুমোতে দেয় না অনেককে। আমি আজকে 2-3 দিন ওইদিকে আর যাইতেছি না, এই জায়গাটাতে ঘুরি ঘুরি এখানে আসা যাওয়ার মধ্যে আছি। রাত্রে সম্পর্কে ঘুমাতে পারে না, ঘুমাতে গেলে চোখে ফাঁসে এগুলা। তারা বলছেন অনেক হয়েছে, আর নয় রাসায়নিকের সঙ্গে বসবাস। সরকারকে বলবো যে এইদিকে যেন দৃষ্টি দেয়। এদিকে গ্যাস, পানি ও বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করতে কাজ শুরু করেছে সেবা সংস্থাগুলো, যদিও দুর্ভোগ এখনো কমেনি। কিন্তু মনের গহীনে যে ক্ষত বয়ে বেড়াতে হবে জীবনভর, সেই ক্ষত সারবে কি দিয়ে? নিশ্চয়ই এমন প্রশ্নেরও উত্তর নেই। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা।
এই মুহূর্তে চুড়িহাট্টায় আছেন রিপোর্টার তোহা খান তামিম, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তামিম। এমদাদ, আপনাকে বলে রাখি সেটি হচ্ছে যে চুড়িহাট্টায় যে অগ্নিকাণ্ড সেটির ঘটনার পরপরে কিন্তু এখানে যে জরুরি যে সেবাগুলো ছিল, পানি, বিদ্যুৎ, গ্যাস, সেগুলো কিন্তু আসলে বন্ধ করে দেওয়া হয় সঙ্গত কারণেই। আজ থেকে কিন্তু যেই সংস্কার কাজ, অর্থাৎ এই যে বিদ্যুতের লাইন অথবা গ্যাসের বা পানির যে লাইন, সেটি নিয়ে আসলে যে সরকারের যে জরুরি সেবা সংস্থাগুলো রয়েছে তারা কিন্তু আসলে সমন্বিতভাবে কাজ করছেন। আমরা দেখেছি সন্ধ্যার পর থেকে কিন্তু সিটি কর্পোরেশনের যে বিদ্যুৎ বিভাগ রয়েছে তারা সেই প্রকৌশলীরা তারা এখানকার যে সমস্ত বাসা বাড়িতে অথবা যে সমস্ত দোকানে আশেপাশে যে সমস্ত যেগুলোতে আসলে লাইন দেওয়ার মতো রয়েছে, লাইন দেওয়ার অবস্থায় রয়েছে, সেগুলোতে আসলে বিদ্যুতের যে লাইন, সে বিদ্যুতের লাইন তারা দিচ্ছেন। এবং পাশাপাশি যে গ্যাসের লাইন অথবা যে পানির লাইনগুলো যে বিচ্ছিন্ন ছিল সেগুলোতে আসলে মেরামত করার তারা কাজ করছেন। এখানে প্রশাসনের যেই আইনশৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা তারা এখানে উপস্থিত আছেন, ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত আছেন। আপনি জানেন এমদাদ, ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কিন্তু এখানে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং সার্বক্ষণিকভাবে তারা এখানে তদারকি করছেন। এছাড়া আরেকটি বিষয় বলে রাখি, সেটি হচ্ছে যে এই যে ওয়াহিদ মেনশনের ভেতরে যে বেসমেন্টে শত শত কন্টেনার ছিল, যে রাসায়নিক কন্টেনার, সেটি কিন্তু আসলে যেই প্রশাসনের নির্দেশ ক্রমেই কিন্তু এখান থেকে মালিক পক্ষ তারা এখানে সরিয়ে নিচ্ছেন। আমরা দেখেছি যে তাদের যেই শত শত যেই কন্টেইনার, শত শত যেই বস্তা বোঝায় যে সমস্ত তাদের যেই দ্রব্যাদি রয়েছে, রাসায়নিক, কেমিক্যাল অথবা যে সমস্ত তাদের যেই দ্রব্যাদি রয়েছে, তারা কিন্তু সেগুলি সরিয়ে নিচ্ছেন ধীরে ধীরে। পাশাপাশি এখানে সারা দিনই কিন্তু এখানে যে উৎসুক জনতার যে ভিড় সেটি আসলে ছিল এবং এখানে যে চৌরাস্তা, অর্থাৎ চুড়িহাট্টা চকবাজারে যে চুড়িহাট্টা একটি চৌরাস্তা, এই চৌরাস্তার যে 4টি পয়েন্টে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ব্যারিকেড দেওয়া হয়েছে যাতে করে সাধারণ মানুষ এখানে ঢুকতে না পারেন। এখানে কিন্তু উৎসুক জনতার ভিড় হচ্ছে এবং প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে, ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই বিল্ডিংটি দীর্ঘক্ষণ ধরে আগুনের জ্বলার কারণে এটি আসলে এটার যে ক্ষমতা বা এটার যে স্থায়িত্ব সেটি আসলে একেবারে নাজুক অবস্থায় রয়েছে এবং যে কোনো মুহূর্তে এটি আসলে ভেঙেও পড়তে পারে, এভাবে বলা হচ্ছে। সেজন্য সাধারণ মানুষকে আহ্বান করা হচ্ছে বারবার করে যে এর নিচে অথবা এর আশেপাশে যেন সাধারণ মানুষ এখানে ঘোরাফেরা না করেন। তো এমদাদ, এই ছিল আমার হাতে চুড়িহাট্টা থেকে সবশেষ খবর। চুড়িহাট্টা থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন রিপোর্টার তোহা খান তামিম। পুরান ঢাকার কোনো আবাসিক ভবনে আর কোনো রাসায়নিক দ্রব্য রাখতে দেয়া হবে না বলে আবারও জানালেন দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন। আবাসিক ভবন থেকে রাসায়নিকের গুদাম সরানো না হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন ঢাকা দক্ষিণের মেয়র। যতক্ষণ না পর্যন্ত পুরনো ঢাকার কেমিক্যাল গোডাউন আমরা স্থানান্তর না করতে পারছি, অপসারণ না করতে পারছি, ততক্ষণ পর্যন্ত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এই কাজ অব্যাহত থাকবে। নগরের যানমাল নিরাপত্তা নিশ্চিত করতে নগর কর্তৃপক্ষ দৃঢ়ভাবে প্রতিজ্ঞ। আমরা এখানে সাংবাদিক বন্ধুগণ রয়েছেন, স্থানীয় নাগরিকবৃন্দ রয়েছেন, ব্যবসায়ীদের প্রতিনিধিবৃন্দ রয়েছেন, আমরা সকলের সাহায্য চাচ্ছি। এখন পর্যন্ত শনাক্ত হওয়া 48টি মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকিগুলো বিভিন্ন হাসপাতালের মর্গে থাকায় ছোটাছুটির শেষ নেই স্বজনদের। 2 সপ্তাহের মধ্যে সবগুলো মরদেহ শনাক্ত করা সম্ভব হবে বলে আশ্বাস দিয়েছে সিআইডি। বাবার জীবন্ত ছবিটা হৃদয়ে স্থায়ী হবার আগেই হারিয়ে গেছে। তবুও অস্তিত্বের জানান দিতে 5 মাস বয়সী শিশুটি ডিএনএর নমুনা দিতে মায়ের সাথে ছুটে এসেছে ঢাকা মেডিকেলের মর্গে। রিক্সা যে চালাইতো, এই রিক্সাও আমি পাই না, এই মানুষও আমি পাই না। আজকে 4 দিন যাবত কোনো সন্ধান আমি এখনো পাইতেছি না। সকাল থেকেই বাবা হারা সন্তান, সন্তান হারা বাবা মা, ভাই হারা বোন, এমন অনেকেই ডিএনএর নমুনা দিতে মর্গে এসেছেন। কয়েকটি হাসপাতাল ঘুরে কারো কারো ভাগ্যে জুটেছে প্রিয়জনের দেহাবশেষ। জামে পড়ে রয়েছি, আমি আইতেছি, এনে সমস্যা হইতেছে, তারপর আমার ভাইও মিটফুল মেডিকেলে গেছে আর পাইছি। মিটফুল মেডিকেলে যে এভাবে পাইছি যে আমার বাবার গায়ে একটা মেরুন কালার শার্ট ছিল, ওই শার্টের টুকটা দেখে আমরা পুরো কনফার্ম শিওর হয়েছি। তার শার্টটা আমার খুব পরিচিত, ওই শার্টের ইয়েটা দেখলাম আর কি।
আইডেন্টিফাই করলাম। মরদেহের দাবিদাররা রাত পর্যন্ত ডিএমসির মর্গে ডিএনএর নমুনা দিতে পারবেন বলে জানিয়েছে সিআইডি কর্তৃপক্ষ। যেই আসবেন, যখনই আসবেন আমরা নমুনা কালেক্ট করব। সেই সাথে সাথে আগামীকাল থেকে সিআইডি ডিএনএ ল্যাব, যেটা সিআইডি মালিবাগ সিআইডি হেডকোয়ার্টারে অবস্থিত, সেখানেও নমুনা কালেকশনের প্রক্রিয়া চলবে। বাকি মরদেহ দ্রুত শনাক্তে সর্বোচ্চ 2 সপ্তাহ সময় লাগতে পারে বলে জানিয়েছে ঢাকার বিভাগীয় কমিশনার। এ পর্যন্ত 19টি লাশের বিপরীতে 32 জনের স্যাম্পল আমরা গ্রহণ করেছি। আমরা আশা করছি 1 থেকে 2 সপ্তাহের মধ্যে এই বিষয়গুলোকে ম্যাচিং করে আমরা তাদের স্বজনদের কাছে ফিরিয়ে দিতে পারবো, লাশ ফিরিয়ে দিতে পারবো। প্রিয়জনের পোড়া শরীর দেখে চেনার উপায় নেই, তবুও একটু সান্ত্বনার আশায় স্বজনরা হন্য হয়ে খুঁজছেন কাঙ্ক্ষিত মরদেহটি। তারপরও এমন দুঃসহ অভিজ্ঞতার মুখোমুখি কেউ না হোক, এমনটি প্রত্যাশা ভুক্তভোগীদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করতে দলের স্থানীয় সরকার নির্বাচনী মনোনয়ন বোর্ডের সভা করেছে আওয়ামী লীগ। বিকেলে গণভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বিকেল 4:30টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে স্থানীয় সরকার নির্বাচন সংক্রান্ত এই বৈঠক অনুষ্ঠিত হয়। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দলের পক্ষে প্রার্থী চূড়ান্ত করতেই এই বৈঠক করেছে দলটি। এর আগে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের বঙ্গবন্ধু উপাধি প্রাপ্তির সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বাংলাদেশ ডাক বিভাগ থেকে প্রকাশিত স্মারক ডাক টিকিট উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগরতলা ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত আসামিদের স্বীকৃতি না পাওয়া জাতির জন্য দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ। দুপুরে রাজধানীর জাতীয় জাদুঘরের বেগম সুফিয়া কামাল মিলনায়তনে ঐতিহাসিক আগরতলা মামলার অভিযুক্তদের মুক্তির 50 বছর উপলক্ষে সম্মাননা প্রদান ও বঙ্গবন্ধু দিবসের আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। আগরতলা ষড়যন্ত্র মামলায় অভিযুক্তদের স্বাধীনতা পদক দেওয়ার দাবিও জানান তিনি। আগরতলা ষড়যন্ত্র মামলার জীবিত আসামিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন তোফায়েল আহমেদ। এছাড়া মরণোত্তর সম্মাননা তুলে দেন স্বজনদের হাতে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়েও স্মৃতিচারণ করেন তিনি। পার্লামেন্টে তুলে ধরেছিলাম যে আগরতলা মামলার যারা আসামি তাদেরকে যথাযথ মর্যাদা দেওয়ার জন্য। আমরা জানি না আমরা এটা কেন পারছি না। আজকে 23শে ফেব্রুয়ারি, এই দিনেই কারামুক্ত নেতাকে সরওয়ার্দী উদ্যানে 10 লক্ষাধিক লোকের সামনে জাতি কৃতজ্ঞ চিত্তে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করেছে। রাতের সময় আরো থাকছে। জম্মু কাশ্মীরে ভারতের কেন্দ্রীয় আর্মড পুলিশ ফোর্স মোতায়েন, বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে জোরালো অভিযান। কাল ঘোষণা হচ্ছে ডাকসু নির্বাচনে ছাত্রলীগের প্যানেল। বর্তমান কমিটির শীর্ষ নেতারাই এবার প্রার্থী হতে যাচ্ছেন বলে ইঙ্গিত দিয়েছেন দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগ নেতারা। এমনটা ঘটলে আলাদা প্যানেল দেওয়ার হুমকি দিয়েছে ছাত্রলীগের ক্ষুব্ধ একটি অংশ। তবে আলোচনার মাধ্যমে সমাধানের আশা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাসিমের। ইকরাম হোসাইনের রিপোর্টে বিস্তারিত। প্রার্থী হতে চান ছাত্রলীগের প্রায় সব নেতা। দল ক্ষমতায় থাকায় এই সুযোগ হাতছাড়া করতে চান না কেউই। এই প্রতিযোগিতাটা থাকুক, এটা সংগঠনের জন্য ইতিবাচক। আর ছাত্রলীগ সুস্থ প্রতিযোগিতাকে সবসময় উৎসাহিত করে। যোগ্য নেতৃত্বই বাছাই হোক, এটাই আমি প্রত্যাশা করি। ভবিষ্যতে আমি কি কোন জায়গায় যেতে পারবো সেটা অবশ্যই আমাদের যারা সিনিয়ররা আছেন তারা সেটা যাচাই বাছাই করবে। ছাত্রলীগের কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় কমিটি এখনো পূর্ণাঙ্গ হয়নি, ফলে এই দুই কমিটির সভাপতি ও সম্পাদককে দিয়ে চলছে সংগঠনটি। আবার এই 4 জনকে ডাকসুর শীর্ষ পদগুলোতেও প্রার্থী করছে ছাত্রলীগ। ছাত্রলীগের কমিটিতে আসতে ইচ্ছুক নেতাকর্মীদের বিবেচনা করা হচ্ছে ডাকসুর অন্যান্য পদ এবং হল সংসদের জন্য। এই মুহূর্তে তো যারা নেতৃত্বে আছে তো তাদের মাঝ থেকেই তো নেতা খুঁজে বের করতে হবে। বর্তমান কমিটির নেতারাই প্রার্থী হচ্ছেন ডাকসুতে, এমন ইঙ্গিত পেয়ে ক্ষুব্ধ ছাত্রলীগের একটি অংশ। উপেক্ষা করা হলে আলাদা প্যানেল দেওয়ার কথাও ভাবছেন তারা। সম্মেলনে আমরা মূল্যায়িত হইনি এবং আমরা চাই এই ডাকসুতে আমরা যাতে মূল্যায়িত হই। চেষ্টা করবো দেশ তো শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করতে ছাত্র পরিষদের সমন্বয়ে একটা প্যানেল করতে আমরা চেষ্টা করব। তবে ছাত্রলীগের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন নাসিমের আশা শেষ পর্যন্ত থাকবে না কোনো বিভেদ। যদি কেউ আবেগ থেকে যদি কোনো সিদ্ধান্ত নিতে যায় তাকে তো আমরা সেক্ষেত্রে তাকে শুধরানোর জন্য তাকে বোঝানোর চেষ্টা তো ছাত্রলীগের পক্ষ থেকেও থাকবে এবং আমাদের পক্ষ থেকেও আমরা আন্তরিকভাবে সেক্ষেত্রে আমরা কাজ করব।
সোমবার বিকাল 4টার মধ্যে সংগ্রহ করতে হবে মনোনয়নপত্র, তাই শীঘ্রই ঘোষণা করা হবে ছাত্রলীগের প্যানেল। ইকরাম হোসাইন, সময় সংবাদ, ঢাকা। এদিকে ডাকসু নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে ছাত্রদল। আজ থেকে মনোনয়ন ফর্ম বিতরণ শুরু করেছে সংগঠনটি। তাদের নির্বাচনে আসার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ছাত্রলীগ। সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে শুরু হয় মনোনয়ন ফর্ম বিতরণ কার্যক্রম। প্রথম দিনেই ডাকসুর বিভিন্ন পদের জন্য ফর্ম সংগ্রহ করেন বেশ কয়েকজন মনোনয়ন প্রত্যাশী। ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি বিএনপির কয়েকজন সিনিয়র নেতা এই সময় উপস্থিত ছিলেন। দুপুরে মধুর ক্যান্টিনে এসে জড়ো হন ছাত্রদলের নেতাকর্মীরা। একই সময়ে ক্যান্টিনে অবস্থান করেন ছাত্রলীগ নেতাকর্মীরাও। আগামী 11 মার্চ বহুল প্রতীক্ষিত এই ছাত্র সংসদ নির্বাচনের ভোট। বাজারে আগুনের পর আবাসিক এলাকা থেকে রাসায়নিক গুদাম তুলে দেওয়ার দাবি উঠলেও আড়ালেই থেকে যাচ্ছে নকল প্রসাধনী কারখানার বিষয়টি। আগুনে ধ্বংসস্তূপে পরিণত হওয়া ওয়াহেদ ম্যানশনেই সন্ধান মিলেছে এমনই এক প্রসাধনী কারখানার। ওই কারখানায় থাকা লাখ লাখ বোতল পারফিউম ও পারফিউম তৈরির কাঁচামাল আগুনের ধ্বংসযজ্ঞ বাড়িয়েছে বহুগুণ। রাশেদ বাপ্পির রিপোর্ট, ছবি তুলেছেন শাহিদুল ইসলাম হীরা। চুরিহাটা ট্র্যাজেডিতে সব থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে ওয়াহেদ ম্যানশনের দ্বিতীয় তলার এই অংশ, যেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে পারফিউম, বডি স্প্রে সহ নানা সামগ্রী। এই সামগ্রীগুলোর প্রত্যেকটিতেই কিন্তু যে লেবেল রয়েছে, লেবেলে উন্নত দেশের নাম রয়েছে। যদিও এলাকাবাসী বলছেন এর একটি সামগ্রীও বিদেশ থেকে আমদানি করা হতো না, সবগুলোই এখানে উৎপাদন হতো এবং এখান থেকেই বাজারজাত করা হতো। আর এই সামগ্রীগুলোই কিন্তু আগুনের মাত্রা বাড়িয়েছে। স্বভাবতই প্রশ্ন জাগে, স্বল্প সময়ে অধিক মুনাফা লাভের আশায় কি কাল হলো চকবাজারবাসীর? পুরো ফ্লোর জুড়েই লাখ লাখ বোতল, এর অধিকাংশই গলে গেছে আগুনের তাপে। তবে যে কটি এখনো অক্ষত রয়েছে তার কোনোটিতে স্পেন, কোনোটিতে জার্মানি, থাইল্যান্ড সহ বিভিন্ন দেশের লেভেল। আবাসিক ভবন ভাড়া নিয়ে এভাবে দাহ্য পদার্থের কারখানা গড়ে উঠলেও বিষয়টি জানেন না কেউই। বড় এই প্রশ্নই কুরে কুরে খাচ্ছে সবাইকে। বডি স্প্রে প্রচুর পরিমাণে ছিল, নকল হতো। এটা কেউ আমার এলাকার কেউ জানতো না এটা এই অবস্থা। আজকে এই দুর্ঘটনা ঘটার পরে আমরা জানতে পারলাম যে নকল জিনিস। এগুলো সবই হলো নকল, বাট এগুলা স্পেন লেখা, মেড ইন হাঙ্গেরি লেখা, মেড ইন চায়না লেখা, মেড ইন জাপান লেখা। শুধু দ্বিতীয় তলা নয়, ভবনটির তৃতীয় ও চতুর্থ তলাতেও ছিল এমন দাহ্য পদার্থের মজুদ। সর্বত্রই ছড়িয়ে আছে এসব সামগ্রী। এলাকাবাসীর অভিযোগ, এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীদের লোভের দায় মেটাতেই নিভে গেল কিছু অসহায় প্রাণ। এখানে আশেপাশে প্রত্যেকটা বাড়ির নিচটা দেখবেন যে গোডাউন, দোকান। এভাবে অঘটন দিনের দিন ঘটতে থাকবো আর জানমান যাবে। কেউ ছেলে হারাইছে, মা হারাইছে, সন্তান হারাইছে। এটা আমাদের আবাসিক এলাকা, এখানে আমরা জনগণরা থাকি, আমাদের এখানে থাকার সুবিধা দিতে হবে। এগুলো চাওয়া দরকার যে এখানে খালি। চকবাজারের বাইরেও পুরান ঢাকার অধিকাংশ এলাকাতেই ছড়িয়ে পড়েছে এমন অবৈধ নকল প্রসাধনীর কারখানা। এর পেছনে বাড়িওয়ালাদের বেশি ভাড়া পাওয়ার লোভ যেমন রয়েছে, তেমনি রয়েছে অসাধু ব্যবসায়ীদের রাতারাতি বড়লোক হওয়ার মানসিকতা। বাড়ির মালিক যারা রয়েছেন তাদের একটি বড় দায়ভার বা বড় ভূমিকা রয়েছে, কারণ তারা যদি এই আবাসিক বাড়ির নিচে আবাসিক বাড়িতে কোনো ধরনের গোডাউন ভাড়া না দেন, তাহলে কিন্তু এই ধরনের ঘটনা কিন্তু ঘটে না। শোক থেকেই শিক্ষা নিয়ে ফের ঘুরে দাঁড়াক পুরান ঢাকাবাসী। বন্ধ হোক আবাসিক এলাকায় ঝুঁকিপূর্ণ বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ার প্রতিযোগিতা। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। অমর একুশে গ্রন্থমেলার শেষ শিশু প্রহরে উপচে পড়া ভিড় ছিল ক্ষুদে পাঠকদের। পছন্দের সিসিমপুরের চরিত্রদের কাছ থেকে দেখতে শিশু চত্বরে অভিভাবকদের সঙ্গে ভিড় জমায় ছোট্ট সোনামণিরা। প্রাণের মেলায় নিজেদের পছন্দের বই কিনতে পেরে খুশি তারা। তাদের আবদার, বছরে শুধু বই মেলাতেই নয়, শিক্ষা প্রতিষ্ঠানেও বই পড়ার এমন আয়োজন করা হোক। জেরিন আর অন্তু দুই ভাই বোন। বাবার সঙ্গে শিশু প্রহরের শেষের দিনে মেলায় ঘুরে বই কিনতে এসেছে তারা, আর তাদের বই নির্বাচনে সহায়তা করছেন তাদের বাবা আব্দুল লতিফ। বাচ্চাদের পথ দেখানোর দায়িত্ব আমাদের অভিভাবকের। এই বইটা কেন পড়বে তুমি? আমার বাবা বললো এই বইটা কিনতে, এই বইটা আমার জন্য ভালো হবে। কোমলমতি শিশুদের স্বাধীন চিন্তা জগতে তাদের বই কিনতে অভিভাবকদেরও রয়েছে বড় ভূমিকা। বিভিন্ন রকমের বই সম্পর্কে জানা, দেখা। তারপরে এখানে আরেকটা টিম আছে যে সিসিমপুরের টিম, এটা বাচ্চাদের বড় একটা আকর্ষণের জায়গা। টুকটুকি শিকু দেখেছি। ও তো এখনো পড়া শেখেনি,
ওর জন্য বর্ণমালার বইগুলো কিনে দিচ্ছি। সারা বছর অপেক্ষা করা বইমেলার মতো নিজেদের শিক্ষা প্রতিষ্ঠানেও এমন বই পড়তে চান শিশুরা। কি বই পড়তে বেশি ভালো লাগে? রূপকথার গল্প আমার বেশি ভালো লাগে। আমাদের স্কুলে যদি এরকম বই থাকতো তাহলে অনেক মজা হতো। গেল কয়েক বছর শিশু প্রহরে মেলার প্রধান আকর্ষণ ইকরি মিকরি হালুম আর শিকু, যা দেখতে সকালে আলস্য ছেড়ে মেলায় চলে আসেন কচিকাচারা। শিশুদের নিয়ে মেলার আয়োজনে শিশু প্রহর নিয়ে খুশি অভিভাবকরা। এবছরের মতো মেলায় শিশু প্রহর শেষ, সামনে বছরে শিশু প্রহরের জন্য আবারও অপেক্ষা শুরু শিশুদের। পিঙ্কি আক্তার, সময় সংবাদ, ঢাকা। নটরডেম ডিবেটিং ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল আন্তঃ স্কুল এবং কলেজ বিতর্ক প্রতিযোগিতা। বিকেলে নটরডেম কলেজ ক্যাম্পাসে এই আয়োজন করা হয়। এতে কলেজ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ ও রানার আপ হয়েছে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ। স্কুল বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে হারমাইন মেইনার স্কুল এবং রানার আপ হয়েছে সেন্ট গ্রেগরি হাই স্কুল। সারা দেশ থেকে এই প্রতিযোগিতায় অংশ নেয় মোট ৮০টি দল। ৩ দিনব্যাপী এই বিতর্ক প্রতিযোগিতার আজ ছিল সমাপনী অনুষ্ঠান। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার ছিল সময় মিডিয়া লিমিটেড। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। চুরিহাট্টার আগুনের কারণ নিয়ে নানা জল্পনা, সূত্রপাত নিয়ে প্রশ্ন থাকলেও রাসায়নিক গুদামেই বেড়েছে ভয়াবহতা, বলছেন প্রত্যক্ষদর্শীরা। মালিকরা চায়নি বলেই সরেনি রাসায়নিকের গুদাম, বললেন প্রধানমন্ত্রী। ঢাকা মেডিকেলে দেখতে গেলেন আহতদের, পুরান ঢাকাকে ঢেলে সাজানোর পরিকল্পনা। হঠাৎ বিস্ফোরণে দিকবিদিক ছুটোছুটি শুরু হয় চুরিহাট্টায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় অনেকেই সময় পাননি সরে যাওয়ার। চুরিহাট্টায় কেঁদে ফিরছেন স্বজনহারারা, ধ্বংসস্তূপে খুঁজছেন প্রিয়জনের শেষ চিহ্ন। এখন পর্যন্ত ৪৮ মরদেহ শনাক্ত। এবং ডাকসু নির্বাচনে ছাত্রলীগের প্যানেল কাল, বর্তমান কমিটির শীর্ষ নেতারাই প্রার্থী, মিলেছে ইঙ্গিত। আলাদা প্যানেলের হুমকি একাংশের, অংশ নিচ্ছে ছাত্রদল। এ ছিল রাতের সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।